তো বন্ধুরা, আমাদের আর কনস্টেবল হাতে গোনা কয়েকদিনই বাকি, মাত্র আজ 17, নেক্সট 12 দিন 13 দিনের দিন আমাদের পরীক্ষা শুরু। ঠিক আছে, আমাদের পরীক্ষা 13 দিনের দিনে, তো পরীক্ষা হচ্ছে নভেম্বর 30। তো এই যে 12 দিন আছে, তো এই 12 দিনের শেষ মুহূর্তে কিছু সাজেস্টিভ টাইপের কোশ্চেন আমরা যেগুলো পরীক্ষায় আগে এসেছিল বা এবছর আসার সম্ভাবনা আছে কিছু পার্সেন্ট, তো সেই ধরনের কিছু অঙ্ক আমরা সলভ করব। ঠিক আছে, তো আমাদের যেটা ফার্স্ট অঙ্ক দিয়েছে, তো এটা এসেছিল তো আমাদের KPSI 2008। তো অঙ্ক দিয়েছে 1/1 × 2 প্লাস 1/2 × 3 প্লাস 1/3 × 4 ড্যাশ ড্যাশ ড্যাশ। এখানে কিছু সংখ্যা আছে আরও নিয়ে আপ টু গেছে 1/9 × 10। ঠিক আছে, তাহলে অ্যান্সার দেখো। তাহলে এই ধরনের যদি আমরা সাম দেখি, ফার্স্ট আমরা দেখব প্রত্যেকটা ডিফারেন্স কত করে আছে। এটা 1, 2 - 1 1, 3 - 2 হচ্ছে 1, 4 - 3 হচ্ছে তোমার 1, আর 9 - 10 হচ্ছে 1। তো এদের ডিফারেন্সটা যত থাকবে আমরা অলওয়েজ কী করব, 1/, দিয়ে সেই সংখ্যাটা নামালাম। নেক্সট কি হবে না, এই দুটো আমরা মাইনাস করব। 1/1 মানে 1 মাইনাস 1/2 মাইনাস করে দিলাম। তারপরে কি আছে, প্লাস আবার এই দুটো 1/2 মাইনাস 1/3 প্লাস 1/3 মাইনাস 1/4 প্লাস ডট 1/9 মাইনাস 1/10। তাহলে 1/1 ইকুয়ালস টু কত, 1ই হবে। তাহলে এখানে মাইনাস হাফ প্লাস হাফ মাইনাস থার্ড মাইনাস 1/4, পরেরটা প্লাস 1/4 কেটে যাবে। তাহলে এখানে কি আছে, ফার্স্ট আমাদের ওয়ানটা থেকে যাবে, এখানে মাইনাস 1/10। এটা ইকুয়ালস টু 10 × 10 মাইনাস 1, 9/10। অপশন নম্বর বি। দেখো পরের অঙ্কটি যেটা দিচ্ছে, বলেছে খেলার মাঠে টিকিট বিক্রি 16.23% বৃদ্ধি পেয়েছে এবং টিকিটের দাম 12.5% বৃদ্ধি পেয়েছে। তাহলে বলছে তার আয়ের কি পরিবর্তন ছিল। তার মানে আগে ধরো টিকিট বিক্রি কিছু পরিমাণ হতো এবং টিকিটের দামও কিছু পরিমাণ ছিল। এখন বলেছে বিক্রিটা তোমার 16.23% বেড়েছে আর দামটাও তোমার 12.12% বেড়েছে। তাহলে আগের থেকে এখনকার ইনকামটা কত বেড়েছে সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এটা যেটা দিয়েছে, এটা বলেছে 16.23%। তাহলে এটা যদি আমরা ভাঙি আমরা পাবো এখানে 1/6। আবার দেখো 12.12%, এটাও যদি ভাঙি আমরা পাবো 12 × 24 = 25/200 মানে 1/8 হলো। তাহলে দেখো এই নিচে যেগুলো হর আছে এগুলো ছিল আগের, এটাও তোমার টিকিট বিক্রির আগের পরিমাণ, এটা হচ্ছে টিকিটের আগের দাম। এখন তোমার 1 ইউনিট বিক্রিটাও বেড়েছে, এখানেও তোমার 1 ইউনিট করে তোমার দামটাও বেড়েছে। তাহলে ওভারঅল হচ্ছে দেখো, তাহলে আগে ছিল টিকিট 6, এখন হচ্ছে তোমার বিক্রি 7। আগে ছিল 8 টাকা দাম, এখন হচ্ছে 8 আর 1 9 ইউনিট। ঠিক আছে, তাহলে এবারে দেখো এটা মাল্টিপ্লাই করো, 6 × 8 = 48, 7 × 9 = 63। তাহলে বেড়েছে তোমার 15। তাহলে এই 15টা যেটার থেকে বেড়েছে 48-এর কত পার্সেন্ট, তাহলে 15/48 × 100, 3 5 3 16, এটা 4, এটা হচ্ছে 25। তাহলে 125/4 ইকুয়ালস টু 31/1/4%। অপশন নম্বর সি। তো পরের অঙ্কটি নিচে দেখো, বলেছে 24 থেকে 68 24 থেকে 68 পর্যন্ত পরপর স্বাভাবিক সংখ্যাগুলির গড় কত। ওকে, তো গড়ের ফর্মুলা কি, গড় ইকুয়ালস টু আমরা জানি যোগফল ডিভাইডেড বাই মোট সংখ্যা। যতগুলো সংখ্যা দেবে ডিভাইডেড বাই মোট ততগুলি সংখ্যাগুলি যোগফল ডিভাইডেড বাই মোট সংখ্যা। তো সংখ্যাগুলি কত দিচ্ছে আমাকে না, 24 থেকে দিচ্ছে। তাই 24 প্লাস 25 প্লাস 26 প্লাস 68 68। তো ফর্মুলা যে হচ্ছে তোমার দেখো সংখ্যাগুলির যোগফল ডিভাইডেড বাই মোট সংখ্যা। তাহলে এটা আমাকে যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা যদি আমি পরীক্ষায় যোগ করতে যাই অনেকটা সময় খেয়ে দেবে। তাহলে আমাদের যেটা সময় 1 ঘন্টা, তার মধ্যে অনেকটা সময় কিন্তু এই অঙ্কটা খেয়ে দেবে। ঠিক আছে, তাহলে বাকি অঙ্কগুলো করার কিন্তু সময় অটোমেটিক কমে যাবে। তাহলে এটা যদি আমাদের দেখো
একদম সোজা পদ্ধতিতে করতে হয় তাহলে আমরা এই প্রথম সংখ্যাটা আর শেষ এই দুটো নাম্বারকে আমরা যোগ করব, তাকে 2 দিয়ে ভাগ করব, ইনটু টোটাল এখানে যতগুলো নাম্বার আছে। তাহলে টোটাল হচ্ছে দেখো 1 থেকে 68, 1 থেকে 68, 68 নাম্বার, তার মধ্যে 23, 23টা সংখ্যা, 1 থেকে 23, 23টা সংখ্যার যোগফল কিন্তু আমাদের এখানে দেওয়া নেই। তাহলে বাকি কটা রইল 68 মাইনাস 23 মানে 45টা সংখ্যা আমার আছে। তাহলে এইটা বেরোলো 24 থেকে 68 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল। ওকে, এবারে করতে কি দিচ্ছে আমাদের না গড় কত, সংখ্যাগুলির গড় বার করতে বলেছে। তাহলে গড় যদি বার করতে হয় তাহলে যোগফল ডিভাইডেড বাই মোট সংখ্যা। তাহলে মোট আমাদের কত সংখ্যা আছে, 45টা সংখ্যা আছে, 45 দিয়ে ভাগ করে দিলাম, এখানে 45 আর 45 কেটে গেল। ওকে, তাহলে কত পড়ে রইল, তাহলে 24 প্লাস 68/2 যোগ করলে হচ্ছে 8 আর 4 12, হাতে 1, 7 আর 2 9, 92/2 ইকুয়ালস টু 4 2 8, 6 2 12 46। ঠিক আছে, তাহলে এটা অপশন নম্বর এ। ঠিক আছে, তাহলে আমরা যদি এবার ডাইরেক্ট করি তাহলে কি করব না, এভারেজ বার করতে গেলে ফার্স্ট নাম্বার প্লাস শেষ নাম্বার, প্রথম প্লাস শেষ যোগ করব আর 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কিন্তু আমাদের ডাইরেক্ট এই অ্যাভারেজটা গড়টা বেরিয়ে যাবে। ওকে, পরের অঙ্কটি দিচ্ছে দেখো, বলেছে এবিসি একত্রে একটি কাজ করে 6 দিনে। তাহলে এটা দিচ্ছে আমাদের, অবশ্যই জানতে পারছি সময় কার্যের অঙ্ক দিয়েছে। অঙ্কটা কি দিয়েছে, বলছে 3 জন ব্যক্তি আছে, কি আছে, এ আছে, বি আছে, সি আছে। তাহলে 3 জন মিলে করছে তোমার এ প্লাস বি প্লাস সি, 3 জন মিলে করছে তোমার 6 দিনে যতটা কাজ আছে সেই কাজটা টোটাল কিন্তু কমপ্লিট করে দিচ্ছে। তারপরে দেখো পরের যে স্টেটমেন্টটা দিয়েছে, বলেছে এ ও বি দুজন মিলে করো তোমার 12 দিনে। তাহলে দুজন মিলে করো এ প্লাস বি, এরা দুজন করছে তোমার 12 দিনে। ওকে, এবারে বলছে দেখো যদি বি একা কাজটি যদি করে তাহলে সেই কাজটা তোমার করবে কত দিনে, 18 দিনে শেষ করবে। বি একাই 18 দিনে শেষ করবে, তাহলে বি তোমার কাজটা করছে টোটাল 18 দিনে। তাহলে এখান থেকে দেখো আমরা বার করতে পারবো যে টোটাল কাজটা কত। তাহলে টোটাল কাজটা বার করো, এই তিনটে এলসিএম করলাম, এলসিএম করলে হচ্ছে 36, এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক, মোট কাজ। ঠিক আছে, তাহলে দেখো এই টোটাল ওয়ার্কটা যদি 3 জনা একসাথে করে লাগছে তোমার 6 দিন, তাহলে একদিনে ক পার্ট করে করতে হবে, 6 পার্ট, মানে অ্যাকচুয়ালি হচ্ছে এই 6টাকে আমরা 36 আনবো, 6 6 36, 12টাকে 36 আনলে 3 দিয়ে মাল্টিপ্লাই করবো, 18 থেকে 36 আনলে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। এই তিনটে ইউনিট হচ্ছে তোমার 1 ডেজের ইফিসিয়েন্সি। এটা হচ্ছে 3 জনাকার ইফিসিয়েন্সি, এটা 2 জনাকার একদিনের ইফিসিয়েন্সি, এটা হচ্ছে বি এর একা ইফিসিয়েন্সি। তাহলে বি যদি একা একদিনে 2 ইউনিট করে, এখানেও বি কমন, এও 2 ইউনিট করবে, এও 2 ইউনিট করবে। এবার দেখো এখানে এ প্লাস বি দুজন মিলে করছে তোমার 3 ইউনিট। ঠিক আছে, তাহলে দুজন মিলে যদি 3 ইউনিট করে তার মধ্যে বি একাই করছে তোমার 2 ইউনিট, তাহলে এ কত করবে, বাকিটা 1 ইউনিট। তাহলে এ যদি 1 ইউনিট এখানে করে, এখানেও ইফিসিয়েন্সিটা সেম থাকবে 1 ইউনিট। তাহলে 3 জন মিলে করছে তোমার 6 পার্ট, তো 2 জন মিলে অলরেডি 3 পার্ট করে দিয়েছে, বাকি পার্টটা কে করবে, সি করবে। ক পার্ট, 3 পার্ট। বার করতে কি বলেছে, তাহলে এ সি দুজন মিলে কত দিনে করবে, তাহলে এ প্লাস সি এই কাজটা যদি করতে হয় কত দিনে করবে, তাহলে এ দেখো এ করছে তোমার একদিনে 1 পার্ট আর সি করছে একদিনে 3 পার্ট, টোটাল হচ্ছে 4 পার্ট। তাহলে দুজন মিলে একদিনে করবে 4 পার্ট, 36 পার্ট করতে হবে, কত সময় লাগবে, 36/4 মানে 9 দিন। তাহলে টোটাল কাজটা এ আর সি যদি দুজন মিলে করে তাহলে ওরা দুজন মিলে 9 দিনে শেষ করে দেবে, অপশন নম্বর বি। হ্যাঁ, পরের অঙ্কটা দেখো, √6 তার আন্ডারে √6 তার আন্ডারে √6 ইনফিনিটি পর্যন্ত গেছে। কমন অঙ্ক, আমাদের যে কোনো পরীক্ষায় অঙ্কটা কিন্তু আমাদের খুব দেয়। তো এই ধরনের অঙ্ক দেখো একদম কমন, করব কেমন করে, একদম সহজ পদ্ধতি। সেটা হচ্ছে দেখো না, অ্যাকচুয়ালি আমরা যদি প্রসেসে করি তো নিয়মে করলে কী হবে, দেখো আমরা এই টোটাল যে ভ্যালুটা আছে √6 তার আন্ডারে √6 তার আন্ডারে √6 ডট 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 ইনফিনিটি, এই ভ্যালুটাকে আমরা এক্স ধরতে পারি, যে টোটাল ভ্যালুটা ইকুয়ালস টু এক্স। ঠিক আছে, এবারে কি করব, আমরা বোথ সাইড আমরা স্কোয়ার নিব। তো বোথ সাইড যদি স্কোয়ার নিই তাহলে যে ফার্স্ট রুটটা আছে সেটা উঠে গেল, তাহলে কত পড়ে থাকলো, √6 ইনফিনিটি ইকুয়ালস টু এক্স স্কোয়ার। ওকে, এবারে দেখো
আবার এই পার্টটা মানে কি, এই যে অঙ্কটা দিচ্ছে সেই পার্টটা একই জিনিস, কারণ এর ভিতরে আবার √6 করে আছে। তাহলে এই ভ্যালুটা যেটা আছে টোটালটাকে আমরা কি ধরেছিলাম, x ধরেছিলাম। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারি 6 যেমন আছে বসে গেল, আর এই টোটালটার জায়গায় x, তাহলে হয়ে গেল 6x ইকুয়ালস টু x²। এখানে কেটে গেল, তাহলে x এর মান কত বেরোলো, x ইকুয়ালস টু 6। তাহলে অপশন নম্বর হচ্ছে বি। ওকে, তো এই ফর্মটা দেখো, এত কিছু না করে আমরা কি করব, যদি আমাদের এরকম মাল্টিপ্লাই ফর্মে দেয়, শেষে যদি আমাদের এই ইনফিনিটি সাইনটা থাকে, তাহলে আমার যেখানে যে নাম্বারটা দেবে অ্যান্সার আমরা সেই নাম্বারটাই করে দেবো, অপশন নম্বর 6। ঠিক আছে, মানে √6 ইনফিনিটি, অ্যান্সার 6, √7 ইনফিনিটি, অ্যান্সার 7। ওকে, তাহলে যেটাই আমাদের মাল্টিপ্লাই করে দেবে সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। আবার দেখো অঙ্কটা আবার অনেক সময় এরকমও দেয়, √6 তার মানে √6 কিন্তু এখানে ইনফিনিটিটা দেয়নি। ঠিক আছে, তো তখন আমরা কি করব দেখো না, তখন কিন্তু আমরা যদি টোটাল ভ্যালুটা বার করি ওই x ধরে, তাহলে কিন্তু আমাদের অনেকক্ষণ সময় লাগবে। ওকে, তো সেক্ষেত্রে আমরা তখন কী করব, এখানে যতগুলো 6 আছে তার জন্য আমরা ফার্স্ট একটা 6 লিখব। ওকে, এবারে পাওয়ারটা নেবো, কারণ রুটের পাওয়ার করলে কত হয়, আমাদের হাফ হয়, তার মানে অবশ্যই আমাদের পাওয়ার আসবে। তাহলে পাওয়ারটা যদি করতে হয়, পাওয়ারটাকে আমরা লিখবো কেমন করে, এখানে টোটাল কটা রুট আছে দেখো, 1 2 3 4 5টা। তাহলে রুটের মান কত, রুটের মান হচ্ছে হাফ, মানে এখানে 5টা হাফ মাল্টিপ্লাই হবে, তার মানে 2 × 2 × 2 × 2 × 2, যটা রুট আছে তটা 2 আমরা মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করলে পাচ্ছি আমরা 32। ওকে, এটা গেল নিচের পাওয়ার, মানে হরের পাওয়ার গেল। এবারে এর উপরে একটা নাম্বার আসবে, সেটা কত হবে, অলওয়েজ দেখো নিচের নাম্বারটা যত আসবে তার থেকে 1 কম, মানে 31। তাহলে অ্যান্সার যেটা হবে 6^31/32, অপশন নম্বর বি। আবার দেখো ওই অঙ্কটা যদি এইভাবে দেয় পাওয়ার হিসেবে 6^12 × 6^1/4 × 6^8 ... ইনফিনিটি, সেক্ষেত্রে কী হবে দেখো, তাহলে আমাদের এখান থেকে কত 6^12, তাহলে হাফ মানে কার পাওয়ার, রুটের পাওয়ার, এটা ইকুয়ালস টু √6 হলো। এটা আছে 6^1/4, 1/4 মানে হাফ ইন্টু হাফ, মানে কটা হচ্ছে দুটো রুট, এই রুট। ওকে, তারপরে বলছে দেখো 6^1/8, তাহলে এটা কত হচ্ছে 8 মানে 3টে 2, হাফ ইন্টু হাফ ইন্টু হাফ, মানে টোটাল কটা রুট আসছে, 3টে রুট আসছে, 1 2 3টে, তার আন্ডারে 6 হলো। তাহলে আলটিমেটলি রেজাল্টটা কি হলো, এটা যদি আমরা সাজাই তাহলে এটা হয়ে গেলো দেখো √6, তার আন্ডারে √6, তার আন্ডারে √6 ইনফিনিটি। তাহলে 3টের জন্য 8, দুটোর জন্য 4, একটার জন্য হচ্ছে হাফ, 1/2। তাহলে দেখো এটা √6 ইন্টু ইনফিনিটি, অ্যান্সার হচ্ছে অলওয়েজ 6, অপশন নম্বর তোমার 1। দেখো পরের অঙ্কটি দিয়েছে, এটাও আবার পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে দিয়েছে। তো দেখো বলছে যদি কোনো সংখ্যার 8.13% সেই সংখ্যার সাথে যোগ করা হয়, তাহলে যোগফল হয় 520। তাহলে মূল সংখ্যাটা মানে আসল যে সংখ্যাটা ছিল আগে, সেই সংখ্যাটি কত সেটা আমাদের বার করতে হবে। আচ্ছা, যোগ করবে কার সাথে না, আগে যে সংখ্যাটা ছিল তার সাথে তারই 8.13% যোগ করবে। তাহলে 8.13% দেখো মানে হচ্ছে, আমরা প্রথমে পার্সেন্টেজটা ভেঙে নেবো। 8.13 মানে 3 × 8 = 24 প্লাস 1 কত হচ্ছে 25, 25/300 মানে হচ্ছে 1/12, 1/12। ঠিক আছে, তাহলে আগে দেখো সংখ্যাটা ছিল 12 ইউনিট, এখন 1 ইউনিট বেড়েছে। তাহলে 12 ইউনিট ছিল, এখন 1 ইউনিট বেড়ে সংখ্যাটা হয়েছে কত 13 ইউনিট। ওকে, তো এটা এই যে 520 নাম্বারটা দিয়েছে সেটা কিন্তু ওই মূল সংখ্যাটার সাথে 8.13% যোগ করার পরে কিন্তু সংখ্যাটা আমাদের দাঁড়াচ্ছে 520। তাহলে আমাদের যে দেখো এই 12 + 1 করলাম, 13 ইউনিট যেটা বেরোলো সেটা হচ্ছে এখন বর্তমানে। তাহলে এই 13 ইউনিটের ভ্যালুটা বলে দিয়েছে কত 520। তাহলে এটার 40 গুণ হচ্ছে 520। তাহলে বলছে আগের সংখ্যাটি কত ছিল, মানে এই 12 ইউনিটের ভ্যালুটা বার করব। তাহলে 12 ইউনিট সমান 12 × 40, 4 12 48, 480। তাহলে আগের সংখ্যাটা ছিল 480, অপশন নম্বর সি। আচ্ছা, পরের অঙ্কটা কি বলছে দেখো, বলছে একটা দ্রব্যের ধার্য মূল্যের উপর 15%, ঠিক আছে, দ্রব্যটি ক্রয় মূল্যের 25%-এর সমান। তাহলে ধার্য মূল্য ক্রয় মূল্য মানে হচ্ছে আমাদের চ্যাপ্টারটা দিয়েছে তোমার প্রফিট অ্যান্ড লস থেকে।
তাহলে এখানে দেখো আমাদের কী কী দিচ্ছে, ধার্য মূল্য দিচ্ছে, ক্রয় মূল্য দিচ্ছে আর দিচ্ছে বিক্রয় মূল্য। তো আমাদের এখানে মেনলি তিনটে মূল্য হয়, যেটা ধার্য মূল্য হয় সেটা হচ্ছে তোমার এমপি, তারপর হচ্ছে তোমার বিক্রয় মূল্য, সেলিং প্রাইস, ক্রয় মূল্য, কস্ট প্রাইস। ঠিক আছে, তাহলে ধার্য মূল্য যেটা আছে সেখান থেকে কি হবে না ডিসকাউন্ট, ছাড়টা দেওয়া হয়, ছাড় দিয়ে আমরা পাবো আবার সেলিং প্রাইস। আবার যেটা ক্রস প্রাইস আছে তার সাথে প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ মাইনাস করে আমরা পাবো সেলিং প্রাইস। তো দুটো ইউনিট থেকে আমরা যে সেলিং প্রাইস দুটো পাচ্ছি সেই দুটো কিন্তু আমার সমান হবে। ওকে, তো সেটাই আমাদের এখানে বার করতে হবে। দেখো যে সেলিং প্রাইসের দুটোর ক্ষেত্রে সমান, এখানে ছাড় দিয়েও আমরা সমান পাচ্ছি, আবার আমাদের যেটা বলেছে যে শতকরা কত লাভের পরিমাণ, তার লাভটা যেটা হবে সেটা কিন্তু এই কস্ট প্রাইস ক্রয় মূল্যের উপর হবে, ক্রয় মূল্যের সাথে লাভটা অ্যাড করে আমরা সেলিং প্রাইস পাবো। ওকে, তাহলে দেখো এখানে যে কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন দিয়েছে বলছে ধার্য মূল্যের 15%, মানে যেটা তোমার এমপি আছে তার 15%, এটার ভ্যালুটা তোমার সমান বলেছে। কার সমান বলেছে না ওই একই দ্রব্যটার যেটা তোমার ক্রয় মূল্য আছে মানে কস্ট প্রাইস আছে তার 25% সমান। ওকে, তাহলে দেখো না এমপির 50% ইকুয়ালস টু কস্ট প্রাইসের 25%, এই দুটো ভ্যালু কিন্তু আমাদের সমান হবে। ঠিক আছে, তাহলে এই দুটোকে আমরা সমান করে দিলাম। সমান যদি করা যায় তাহলে এখানে দেখো পার্সেন্টেজ দুটো আমরা কেটে দিলাম, তাহলে কত পড়েছে না এমপির 15 ইকুয়ালস টু সিপির 25, তাহলে এমপির 15 ইকুয়ালস টু কস্ট প্রাইসের 25, এই দুটো ভ্যালু ইকুয়াল। এখান থেকে আমরা কি পাবো এমপি বাই সিপি মানে 25/15, এই দুটো ভ্যালু আমরা বার করলাম, যেটা হচ্ছে এমপি হচ্ছে 25 আর সিপি হচ্ছে তোমার 15। তারপর আমরা কি বললাম না এখানে দুটোর ক্ষেত্রে সেলিং প্রাইসটা সেম হবে, মানে মার্ক প্রাইস থেকে আমরা যদি ডিসকাউন্ট বাদ দিই যে সেলিং প্রাইস পাবো, কস্ট প্রাইস উপর প্রফিটে চাপালে কিন্তু একই সেলিং প্রাইস পাবো। ওকে, তাহলে দেখো মার্ক প্রাইস থেকে আমরা কি করব ডিসকাউন্টটা মাইনাস করব, তো অলওয়েজ মাইনাস হবে, টোটালটা 100%, তাহলে 100 মাইনাস ডিসকাউন্ট, এটা করলে আমরা কি পাবো ডিসকাউন্ট পার্সেন্টেজ, ধরো এটা পার্সেন্টেজ, এটা করলে আমরা কি পাবো সেলিং প্রাইস পাবো। আবার এখানে দেখো যেটা কস্ট প্রাইস আছে, তাহলে যেহেতু বলছে প্রফিট শতকরা কত লাভ হবে, তাহলে কস্ট প্রাইসের সাথে আমরা কি করব প্রফিটটা অ্যাড করে দেবো, এটাও পার্সেন্টেজ, তাহলে এই দুটো সেলিং প্রাইস আমার কি হবে ইকুয়াল হয়ে গেল। তাহলে এখানেও পার্সেন্টেজ কেটে গেল, তাহলে এটা কী দাঁড়ালো আলটিমেটলি রেজাল্টটা না মার্ক প্রাইস বাই কস্ট প্রাইস ইকুয়ালস টু 100 প্লাস প্রফিট ডিভাইডেড বাই 100 মাইনাস ডিসকাউন্ট, এই দাঁড়ালো। এবারে দেখো আমাদের তিনটে ভ্যালু জানি, কি কি জানি না এমপি আর সিপি জানি। এমপি কত দিয়েছে দেখো, এমপি ইকুয়ালস টু দিয়েছে আমাদের 25, তাহলে এমপি সমান দিয়েছে 25, আচ্ছা সিপি দিয়েছে কত 15 ইকুয়ালস টু কী দিচ্ছে 100 প্লাস প্রফিট কিন্তু জানি না, আমাদের প্রফিট বার করতে হবে, 100 প্লাস প্রফিট ডিভাইডেড বাই 100 মাইনাস ডিসকাউন্ট, তাহলে 100 মাইনাস কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে 25%, 100 মাইনাস 25, তাহলে এটা হলো দেখো 25/15 ইকুয়ালস টু 100 প্লাস প্রফিট বাই 75, এটা কাটলে হচ্ছে 5, এটা 100 প্লাস প্রফিট ইকুয়ালস টু 125, তাহলে প্রফিট ইকুয়ালস টু 125 মাইনাস 100 মানে 25%, অপশন নম্বর সি। দেখো তাহলে পরের অঙ্কটা দিয়েছে, দেখো যেটা দিয়েছে সেটা এসেছিল WBPSI 2007-এ। ওকে, কী অঙ্কটা দিয়েছে না 99.1 প্লাস 99.2 আপ টু দিয়েছে তোমার 99.6 পর্যন্ত। তাহলে এখানে দেখো আমাদের যে 99 ছটা তোমার সংখ্যাতে কিন্তু আমার 99টা কি আছে কমন ফ্যাক্টর আছে। তাহলে আমরা কী করলাম এই যে 6টা 99 আছে, তো এই 6টা 99কে প্রথমে বার করে দেবো। তো 6টা 99কে বার করা মানে কি ওইগুলো আমার কী আছে সব প্লাস আছে, মানে 6টা 99 আমার কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস 6টা 99কে প্লাস করাও যা, আর 99-এর সাথে 6 মাল্টিপ্লাই করা কিন্তু আমার সেম জিনিস হলো। এবার দেখো যেহেতু আমাদের এখানে কি আছে এটা একটা মিশ্র ভগ্নাংশ আছে, ওই জন্য আমার এখানে অলওয়েজ একটা প্লাস সাইড বসে গেল হলো। এবারে কি করব দেখো নিচে যে তোমার 3
3-এ 6টা নাম্বার আছে, 6টা নাম্বারে কিন্তু 7 প্রত্যেকটার হরেই তোমার 7 আছে। তাহলে প্রত্যেকটা যেহেতু টোটাল আমার 6টা 7 আছে, তাই 6টা 7-এর জন্য আমার একটা 7 হচ্ছে এলসিএম, লসাগু হলো। তাহলে উপরটা কত হবে? সেম জিনিস, এগুলো সব তোমার 1 1 1 করে মাল্টিপ্লাই হবে। তাহলে উপরেও 1 করে মাল্টিপ্লাই হলে এটা হয়ে যাবে 1 + 2 + 3 + 4 + 5 + 6। তাহলে কত হলো এটা? 5 আর 6 11, 11 আর 4 15, 3 18, 19 20 21, 21/7, এটা কাটলে হচ্ছে 3। তাহলে এখানে আমরা এটা মাল্টিপ্লাই করে দিলাম, 6 9 54, 4 হাতে 5, 6 9 54 আর 5-এ 59 + 3, তাহলে 5 9 7, অপশন নম্বর বি। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার এসছে। আচ্ছা, পরের অঙ্ক দেখো কী দিয়েছে না, এটাও তোমার সিম্পলিফিকেশানে দিয়েছে না, 999 999 999 পূর্ণ 98/99 × 99, এটার ভ্যালুটা কী হবে? ঠিক আছে, তাহলে দেখো এটার আমাদের যে নিয়মটা আছে, এই কন্ডিশন যদি থাকে, এখানে 3টে নয়, এখানে 2টো, এখানে 2টো, বা এখানে ধরো 4টে নয়, এখানে 2টো নয়, এখানে 2টো নয়, তাহলে আমরা প্রথমে এই 2টো নয় এখানে লিখলাম, এখানে যটা নয় আছে তটা আমরা 0 লিখব, মাইনাস এই 2টো মাইনাস 99 মাইনাস 98 -1, এটা 9, এটা 9, এটা 9, এটা 8, এটা 8, অপশন নম্বর এ। ঠিক আছে, এবারে সেকেন্ড কন্ডিশন দেখো, যদি আমাদের সেম টাইপ দেয় তাহলে আমাদের কি হচ্ছে দেখো, এইখানে যে নাম্বারটা আছে এই নাম্বারটা প্রথমে বসে গেল উপরে, এখানে যে পূর্ণ সংখ্যাটা আছে সেই পূর্ণ সংখ্যাটা আমরা পাশে লিখে দেবো, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। যেটা নেবে আমরা যদি এরকম নিই, 4টে 9 × 98 × 99 × 99, সেম কন্ডিশন, 98 বসে গেল, 4টে 9 পরপর পাশে বসে গেল, দিস ইজ আনসার। ঠিক আছে, দেখো এই অঙ্কটি দিয়েছে আমাদের একটি আয়তক্ষেত্রের পরিসীমা, মানে আয়তক্ষেত্র মানে আমাদের মেনসুরেশনের 2D, দুটো হয়, একটা হচ্ছে 2 ডাইমেনশন, একটা 3 ডাইমেনশন। তো আয়তক্ষেত্র যে পার্টটা পড়ে সেটা হচ্ছে আমাদের মেনসুরেশন পরিমিতির 2D চ্যাপ্টারের মধ্যে পড়ে। ওকে, তো অঙ্কটা কি দিয়েছে না, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 160 মিটার। তাহলে আয়তক্ষেত্র মানে, আয়তক্ষেত্র হচ্ছে তোমার দৈর্ঘ্য আর প্রস্থ এই দুটো জিনিস থাকবে, আর এদের অপোজিট বাহুগুলো সমান, দৈর্ঘ্য সমান হবে আর প্রস্থ আমাদের সমান হবে। এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য আর এটা হচ্ছে আমাদের প্রস্থ। কি বলেছে? পরিসীমা মানে কি? পরিসীমা মানে আমরা যে এই চিত্রটা 4-5 ঘুরবো, একদম যেখান থেকে শুরু করলাম, ঠিক আছে, 4-5 ঘুরে আবার সেই স্থানে যদি ফেরত আসি, তাহলে যে মাপটা হয় সেটা হচ্ছে আমাদের পরিসীমা। তাহলে পরিসীমা সম্বন্ধে কী পাচ্ছি? এটা আমাদের, এটা যদি দৈর্ঘ্য হয় এটা হচ্ছে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য পেলাম, প্লাস এটা কি পেলাম, এটা প্রস্থ হলে এটাও প্রস্থ পাচ্ছি, প্লাস প্রস্থ, এটা কি পাচ্ছি? দৈর্ঘ্য, প্লাস দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে দুটো দৈর্ঘ্য পেলাম, তাহলে 2 দৈর্ঘ্য প্লাস 2 প্রস্থ, 2 কমন চলে গেলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে আমাদের পরিসীমার ফর্মুলা। ওকে, তো এটা যদি পরিসীমার ফর্মুলা হয় 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এর ভ্যালুটা কিন্তু আমাদের দিয়ে দিয়েছে কত? 160 মিটার, 160 মিটার, এটার ভ্যালুটা আমাদের দেওয়া আছে। তাহলে এটাও যা 160 মিটার, একই জিনিস। তাহলে এটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? 160 লিখলাম, তাহলে 2 দিয়ে কেটে গেল, 2 দিয়ে কেটে গেল তোমার 80, তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়ালস টু আমাদের কত বেরোবে? 80। পরে কি দিয়েছে দেখো, পরের লাইনটা দিয়েছে কি না, দৈর্ঘ্য 10 মিটার কমানো হলো। তাহলে যেটা দৈর্ঘ্য হচ্ছে সেখান থেকে যদি বলছে 10 মিটার, সাপোজ বলছে 10 মিটার কমিয়ে দিলাম, যদি দৈর্ঘ্য 10 মিটার কমানো হয়, পুনরায় কি দিয়েছে, এবং প্রস্থ যদি 10 মিটার বাড়ানো হয়, তাহলে প্রস্থ যেটা ছিল তার থেকে যদি 10 মিটার বাড়ানো হয়, তখন বলছে এই যে ছবিটা হবে, এই ছবিটা বলছে একটা আমাদের কি হবে? বর্গক্ষেত্রে পরিণত হবে। ঠিক আছে, তাহলে এখানে আয়তক্ষেত্রটা কী হয়ে যাবে? বর্গক্ষেত্র। কখন না, যে দৈর্ঘ্যটা আয়তক্ষেত্রে ছিল সেটা যদি আমরা 10 কমিয়ে দিই, যে প্রস্থটা ছিল সেটা যদি 10 বাড়িয়ে দিই, তাহলে সেটা ঘুরে একটা কি হবে না, তোমার আয়তক্ষেত্র হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তখন বলছে দেখো যে আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত বার করতে হবে, কিন্তু আমাদের আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল।
ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল বার করতে গেলে কি চাই, ক্ষেত্রফল মানে হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এই দুটো গুণ করলে তবে আমরা ক্ষেত্রফল পাবো। ওকে, তাহলে এখানে দেখো একটা কন্ডিশন কি পেলাম না, দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে 80টা আমরা দৈর্ঘ্যের সাথে প্রস্থ অ্যাড করে আমরা 80 পাবো। ওকে, তাহলে এইখানে যে দৈর্ঘ্য আর প্রস্থ পাবো সেটাকে আমরা এমনভাবে বার করব যাতে দুটোর যোগফল 80 হয়, আবার দৈর্ঘ্য থেকে যদি 10 কমিয়ে দিই, প্রস্থ থেকে যদি 10 মানে বাড়িয়ে দিই, তাহলে কিন্তু ওই দুটোর উপর আমার ইকুয়াল হতে হবে। কেন ইকুয়াল, আমার যে বর্গক্ষেত্রটা হবে বর্গক্ষেত্রে কিন্তু 4টে বাহুই সমান হয়, দৈর্ঘ্য যেমন সমান হবে প্রস্থটাও সমান দৈর্ঘ্যের সমান হবে। ঠিক আছে, তাহলে 80টাকে দেখো আমরা বিভিন্নভাবে ভাঙতে পারি, একটা করতে পারি 10 প্লাস 70 80 হয়, একটা করতে পারি 20 প্লাস 60 80 হয়, একটা করতে পারি 30 প্লাস 50, একটা করতে পারি 40 প্লাস 40 80। তো এই 40 প্লাস 40 80 আমরা তো কোনোদিনই নেবো না, কেন যখন আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ নিচ্ছি তখন কিন্তু দুটো আলাদা আলাদা ভ্যালু হবে, দৈর্ঘ্যটা আমার অবশ্যই প্রস্থ থেকে কী হবে বেশি হবে, তাহলে এই অপশানটা কিন্তু আমরা নেবো না, 40 প্লাস 40 এটা আমরা নেবো না। আবার দেখো 10 আর 70 যদি এই অপশানটা নিই, তাহলে দেখো আমার কী বলেছে, দৈর্ঘ্য থেকে 10 প্রস্থ থেকে 10, প্রস্থটা 10 বাড়াবো আর দৈর্ঘ্যটা 10 কমাবো, তাহলে বড়টা অবশ্যই আমরা ধরো দৈর্ঘ্য ধরছি, তাহলে এখান থেকে যদি 10 প্রস্থটা 10 বাড়াই এটা হয়ে গেল 20, 70 থেকে 10 কমালে হচ্ছে 60, কিন্তু আমার এই দুটো ভ্যালু ইকুয়াল হবে তবেই কিন্তু সেটা ঘুরে আমাদের স্কোয়ার আসবে। ঠিক আছে, তাহলে নেক্সট এটাও দেখো হলো না, পরেরটা কী হলো 20 আর 60, এটা যদি আমরা 10 বাড়িয়ে দিই তাহলে এটা হয়ে গেলো তোমার 30, এটা 10 কমালে হচ্ছে আমাদের 50, এই দুটো আমার সমান হলো না, এটাও নেবো না, তাহলে এটাই বাঁচিয়ে রইলো, তাহলে এটাই আমাদের হবে। দেখো তাহলে 30 আছে যেটা প্রস্থ, তার সাথে 10 যোগ করলাম কত হলো 40, আর 50 আছে 10 মাইনাস করলাম 40, তাহলে দুটো ভ্যালু আমার ইকুয়াল হয়ে গেলো লেন্থ আর ব্রেথ, তাহলে সেটা কী হয়ে গেলো আমাদের একটা বর্গক্ষেত্র হয়ে গেল। তাহলে আয়তক্ষেত্রে দেখো আমরা দুটো জিনিস পেয়ে গেলাম, দৈর্ঘ্য আর প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ইকুয়ালস হচ্ছে বড় বাহুটা 50, প্রস্থ ইকুয়ালস হচ্ছে 30, বার করতে কী বলেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, তাহলে আমার ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, লেন্থ ইন্টু ব্রেথ, এই দুটোকে মাল্টিপ্লাই করে দিলাম, 5 3 15, দুটো শূন্য, তাহলে হচ্ছে তোমার 1500, যেটা হচ্ছে টোটাল এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল। অপশন নম্বর এ 1500 বর্গমিটার। আচ্ছা, নেক্সট অঙ্কটা দিচ্ছে দেখো, বলেছে যদি দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার চেয়ে যথাক্রমে 30% ও 37% কম হয়, দুটো সংখ্যায় কম কার থেকে, থার্ড যে নাম্বারটা আছে তার থেকে কম, তাহলে টোটাল আমাদের এখানে কটা নাম্বার আছে দেখো, দুটো সংখ্যা কম বলেছে তৃতীয়র থেকে, তাহলে টোটাল আমাদের 3টে নাম্বার আছে, ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার আর থার্ড নাম্বার, টোটাল 3টে নাম্বার আছে। তাহলে এই দুটো নাম্বার এখান থেকে কম বলেছে। ঠিক আছে, তাহলে এই নাম্বারটাকে ধরে নিলাম, যেহেতু পার্সেন্টেজ চ্যাপ্টার তাহলে এটাকে আমরা ধরলাম কত 100 ধরলাম, এই নাম্বারটা তোমার 100। আচ্ছা, প্রথম নাম্বারটা বলছে দেখো তৃতীয়র থেকে কম কত পার্সেন্ট, 30% কম, তাহলে 130% মানে কত 30 ইউনিট কম মানে কত হবে এটা 100 মাইনাস 30 70। দ্বিতীয় নাম্বারটা কি বলেছে না তোমার তৃতীয় নাম্বার থেকে 37% কম, তাহলে 100 মাইনাস 37 কত হচ্ছে 63, হয়ে গেল 3টে সংখ্যা, একটা হচ্ছে 70, একটা 63, একটা তোমার 100। ওকে, এবারে কি বলেছে তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার চেয়ে কত কম, তাহলে দেখো এটা হচ্ছে প্রথম সংখ্যা, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, এবার রিলেশনটা এই দুটো রিলেশন দিয়েছে, এটা কিন্তু আউট হয়ে গেছে। ওকে, তাহলে এই দুটো রিলেশনটা আমাকে বার করতে হবে। কি বলেছে না দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার থেকে কত শতাংশ কম, তো অলরেডি আমাদের এখানে সংখ্যাটা অবশ্যই কম দেখা যায়, কারণ প্রথম সংখ্যাটা হচ্ছে 70 আর দ্বিতীয় সংখ্যাটা বলেছে 63, তাহলে আগে বার করি যে কত কম কত ইউনিট কম, তাহলে 70 মাইনাস 63 মাইনাস করলে হচ্ছে 7 ইউনিট কম। ঠিক আছে, কার থেকে কম 70-এর থেকে কম, তাহলে 70-এর মধ্যে 7 কম, তাহলে 7/70, 70-এর মধ্যে 7 কম হয়ে গেল। এবারে কি বার করতে বলেছে কত শতাংশ কম, এটা ইন্টু 100, তাহলে এটা কাটলে হচ্ছে 7 কেটে গেল, 0 0 কেটে গেল, তাহলে তোমার হলো 10% কম, অপশন নম্বর বি। ওকে, দেখো পরের অঙ্কটা দিচ্ছে একটি নৌকা স্রোতের অনুকূলে, মানে বোট অ্যান্ড স্টিম, নৌকা আর স্রোত থেকে দিয়েছে। ওকে, কি বলেছে না একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 7 ঘন্টায় অতিক্রম করে এবং সেই স্রোতের প্রতিকূলে ওই একই দূরত্ব 10 ঘন্টা অতিক্রম করে। তাহলে নৌকাটা দেখো অনুকূল প্রতিকূল মানে ও একবার আপস্ট্রিমে যাবে, আপস্ট্রিম মানে হচ্ছে স্রোতের বিপরীতে, তাহলে একবার স্রোতের বিপরীত দিকে যাবে ধরো নৌকাটা, এটা হচ্ছে ধরো আপস্ট্রিম, আর একবার যদি অনুকূলে আসে সেটা তোমার ডাউনস্ট্রিম। তাহলে নৌকাটা বলছে
কোনো একটা জায়গা থেকে নির্দিষ্ট জায়গা থেকে যদি ও আপস্ট্রিমের দিকে যায় তাহলে ওর সময় লাগছে কত না তোমার প্রতিকূলে 10 ঘন্টা, আর সেম জায়গা থেকে যদি তোমার ডাউনস্ট্রিমের দিকে আসে তাহলে সময় লাগছে তোমার 7 ঘন্টা। কেন না এখানে তোমার ডাউনস্ট্রিমের স্পিডটা অবশ্যই আপস্ট্রিমের স্পিড থেকে বেশি হবে। কেন না ডাউনস্ট্রিমে আমরা এখানে দুটো স্পিড পাই। কি কি পাই? একটা স্রোতের বেগ, স্রোতটা যেদিকে বয়ে যাচ্ছে তার একটা বেগ পাই, স্রোতের বেগ, ঠিক আছে, মানে হচ্ছে তোমার SW স্পিড ইন স্টিল ওয়াটার। আর কি পাই এর সাথে না তোমার স্রোতের বেগ মানে হচ্ছে তো VC ভেলোসিটি অফ কারেন্ট। আর পাই স্থির জলে নৌকার বেগ, নৌকার নিজস্ব বেগ, নৌকার বেগ মানে হচ্ছে SW স্পিড ইন স্টিল ওয়াটার। ঠিক আছে, তাহলে ডাউনস্ট্রিমে এই দুটো স্পিড আমরা একসাথে কাজ করে, ওই জন্য ডাউনস্ট্রিমের স্পিডটা আপস্ট্রিমের থেকে অলওয়েজ বেশি। আপস্ট্রিমে কী করে শুধুমাত্র নৌকা তার নিজের বেগে চলে, এখানে কিন্তু ভিসিটা মানে ভেলোসিটি অফ কারেন্টটা কিন্তু ওরা পায় না। ঠিক আছে, তাহলে দেখো অঙ্কটার মধ্যে কী দিচ্ছে আমাদের না তোমার টাইমটা দিয়ে দিচ্ছে। ওকে, তাহলে টাইমটা কার কার দিয়েছে দেখো না, টাইম রেশিও দিয়েছে তোমার আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম, এদের তোমার টাইম রেশিও দিয়ে দিয়েছে। আপস্ট্রিমে লাগছে 10 ঘন্টা আর ডাউনস্ট্রিমে লাগছে 7 ঘন্টা। দূরত্ব কিন্তু সেম, একটাই দূরত্ব। ওকে, আচ্ছা, আর এবারে কী বার করব না আমাদের বার করতে হবে কিন্তু স্থির জলে নৌকার বেগ, স্পিড বার করতে হবে। তাহলে আমরা দেখো প্রথমে এখান থেকে স্পিড রেশিওটা বার করতে পারবো। তাহলে স্পিড রেশিও কত হবে না স্পিড রেশিও ইকুয়ালস টু, এটাকে উল্টে দেবো 7:10 হলো, এটা হচ্ছে স্পিড রেশিও। আচ্ছা, এবারে কি করতে দিয়েছে না আমাদের দেখো একটা ভ্যালু বলে দিয়েছে। তাহলে আমাদের এখানে 4টে ভ্যালু হয়, একটা হচ্ছে আপস্ট্রিম, একটা SW, একটা VC আর একটা হচ্ছে ডাউনস্ট্রিম। তো এই ছকেই আমাদের মোটামুটি সব অঙ্কগুলো হয়ে যায়। তো এই ছকটার মধ্যে শুধুমাত্র স্পিড বসবে, স্পিড ছাড়া কিন্তু কিছু বসবে না। ওকে, তাহলে আমাদের দেখো এখানে দিয়েছে কি VC দিয়েছে, VC দিয়েছে 3 কিলোমিটার, বার করতে বলেছে SW, এটা বার করতে বলেছে। তাহলে VC দেখো, VCর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি না VC ইকুয়ালস টু আমরা জানি কি না ডাউনস্ট্রিম মাইনাস আপস্ট্রিম ডিভাইডেড বাই 2, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে এটা এখান থেকে আমরা ভিসিটা ধরো ভিসির ইউনিটটা বার করতে পারবো। ডাউনস্ট্রিম দিচ্ছি তোমার 10 মাইনাস 7/2 মানে 3/2। তো এইটার ভ্যালুটা বলে দিচ্ছে কত 3 ইউনিট, এটা বলে দিয়েছে যে 10 মাইনাস 7/2 মানে যে ভিসি মানে 3/2 ভ্যালু হচ্ছে তোমার 3 ইউনিট। বার করতে বলেছে SW, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে 3 ইন্টু উল্টে যাবে 2/3। ঠিক আছে, বার করব কি আমরা না স্থির জলে না SWর কি ফর্মুলা আছে, SW ইকুয়ালস টু হচ্ছে তোমার ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে ডাউনস্ট্রিমের সাথে আপস্ট্রিম যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো SW পেয়ে যাব। তাহলে SW কত হচ্ছে 10 প্লাস 7/2। ওকে, তার মানে 17/2 এর মানটা বার করবো, 17/2। তাহলে এটা 3 ইন্টু 2/3 ইন্টু 17/2, 2 কেটে গেল, 3 কেটে গেল, তাহলে হচ্ছে তোমার 17 কিলোমিটার পার আওয়ার, 17 কিলোমিটার পার আওয়ার, অপশন নম্বর বি। দেখো নেক্সট অঙ্কটা দিচ্ছে না যদি পি এর আয় কিউ এর আয়ের চেয়ে 40% কম হয়, পার্সেন্টেজ চ্যাপ্টার। ঠিক আছে, তাহলে পি আর কিউ দুজন ব্যক্তি আছে, তো একজনের আয় মানে পি এর আয় বলছে কিউ এর আয়ের চেয়ে 40% কম। তাহলে দুজন ব্যক্তি পি আর এদিকে হচ্ছে কিউ, তাহলে পি এর আয় বলছে কিউ এর হচ্ছে 40% কম। তাহলে পার্সেন্টেজ যেহেতু কিউকে আমরা 100 ধরলাম, ওর টোটাল ইনকাম হচ্ছে 100, এর 40% কম কত হলো 60। তাহলে কাটলে তোমার ক্যান্সেল করলে হচ্ছে তোমার 3:5 হলো। তাহলে দেখো যদি পি এর আয়টা কিউ এর থেকে কম হয় তাহলে অবশ্যই উল্টো দিকে কিউ এর আয়টা পি এর আয়ের থেকে বেশি। কত বেশি হবে না 2 ইউনিট বেশি হয়েছে। কার থেকে বেশি পি এর থেকে 2 ইউনিট বেশি। তাহলে 2 ইউনিট বেশি কার থেকে পি এর থেকে, কত পার্সেন্ট ইন্টু 100, তাহলে 66%, অপশন নম্বর ডি। বা এটা আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি, যেহেতু এখানে বলছে একজনের বেতন আরেকজনের থেকে কম, তাহলে x/100 মাইনাস x ইন্টু 100। যদি বেশি বলতো তাহলে কি করতাম এটা মাইনাসটা প্লাস করে দিতাম ইন্টু 100। তাহলে এক্সের জায়গায় পার্সেন্টেজ হচ্ছে 40, 100 মাইনাস 40 কত 60 ইন্টু 100, এটা কেটে গেলে 2/3 মানে 66.66%, অপশন নম্বর ডি। আচ্ছা
পরের অঙ্ক দেখো কি বলেছে, বলছে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 60। ওকে, হলো। বলছে ওই সংখ্যাগুলির গসাগু ও লসাগু যথাক্রমে 12 এবং 72 হলে সংখ্যাগুলির অনন্যকের যোগফল কত? অনন্যক মানে কি দেখো, অনন্যক মানে হচ্ছে সাপোজ সংখ্যা দুটো হচ্ছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। তাহলে এক্স এর অনন্য কত? 1/x। ওয়াইয়ের অনন্য কত? 1/y। এবারে কি বলছে, অনন্যকের যোগফল মানে 1/x প্লাস 1/y, এই দুটো যোগ করব। এটা যোগ করলে তোমার xy হচ্ছে এলসিএম, তাহলে এটা হয়ে গেল x প্লাস ওয়াই। হলো। তাহলে দেখো অনন্যকের যোগফল সময় আমরা কি পেলাম, যে দুটো সংখ্যা দিয়েছে সেই দুটো সংখ্যার যোগফল, সংখ্যা দুটির যোগফল ডিভাইডেড বাই সংখ্যা দুটির গুণফল। তাহলে যোগফলকে আমরা যদি গুণফল দিয়ে ভাগ করে দিই তাহলেই কিন্তু আমরা অনন্যকের যোগফলটা পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, যোগফল ডিভাইডেড বাই গুণফল। কটা সংখ্যার? দুটো সংখ্যার। ওকে, তাহলে দেখো এখানে কিন্তু আমাদের দুটো সংখ্যা দেওয়া নেই, ঠিক আছে। দুটো সংখ্যার বদলে কি দেওয়া আছে না, আমাদের যোগফল দেওয়া আছে 60 আর তোমার গসাগু আর লসাগু দেওয়া আছে। তাহলে আমার ফর্মুলা অনুযায়ী দেখো কি বসবে, উপরে যোগফলটা বসবে, তার মানে উপরে কত বসবে, উপরে বসে গেলো তোমার 60। এবারে নিচে কত বসবে, নিচে তো আমার কি বলেছে যে সংখ্যা দুটির গুণফল, দুটি সংখ্যার গুণফল। তো আমার তো সংখ্যা দুটি দেয়নি, আমার কি দিয়েছে, লসাগু আর গসাগু দিয়ে দিয়েছে। তাহলে দেখো আমরা আবার একটা ফর্মুলা জানি, কি জানি না, লসাগু ইন্টু গসাগু এটা সমানই হচ্ছে সংখ্যা দুটির গুণফলের সমান, সংখ্যা দুটির গুণফল। এই দুটো ভ্যালু আমার কিন্তু কি বেরোবে, সেম বেরোবে। তাহলে লসাগুর সঙ্গে গসাগু গুণ করে আমরা যে ভ্যালুটা পাবো, সংখ্যা এখান থেকে যে দুটো সংখ্যা আমরা পাচ্ছি সেই দুটো সংখ্যার গুণফলও আমরা কিন্তু সেম পাবো। তাহলে ওই দুটো সংখ্যার গুণের পরিবর্তে আমরা লসাগু ইন্টু গসাগু লিখে দিতে পারি। লিখে দাও 12 ইন্টু 72, এবারে কাটো 5 12 60, তাহলে 5/72, অপশন নম্বর বি। ওকে, আচ্ছা পরের অঙ্ক দেখো, বলছে কোনো একটি টাকা 10 বছরে সরল সুদের 3 গুণ হয়। তাহলে সরল সুদ চ্যাপ্টার, ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অবশ্যই প্রশ্ন আসবেই প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু আমাদের, তাতে রাজ্য সরকারি হোক বা কেন্দ্র সরকার হোক, প্রত্যেক পরীক্ষায় কিন্তু সরল সুদের অঙ্ক আসেই। ঠিক আছে, তো আমাদের এই যে 2025 যে 30 তারিখে কনস্টেবল আছে, অবশ্যই সরল সুদের কোশ্চেন আসবে। ঠিক আছে, তাহলে দেখো তো আমরা যেটা অঙ্কটা করাচ্ছি সেটা হচ্ছে যে কোনো একটি টাকা 10 বছরের সরল সুদের 3 গুণ হয়, তাহলে সুদের হার কত? ওকে, তাহলে এখানে দেখো কোনো একটা টাকা মানে কি, মানে তোমাদের কাছে যে টাকাটা আছে সেটা হচ্ছে কোনো একটা টাকা, তো সেই টাকাটা কিন্তু আমাদের জানা নেই। ওকে, তো জানা যদি না থাকে সেই টাকাটাকে আমরা প্রিন্সিপাল বলছি, যেটা আমাদের কাছে আছে সেটাকে আমরা কত ধরলাম, 100 ধরলাম। এবারে ওই টাকাটা বলছে দেখো 10 বছরের 3 গুণ হচ্ছে, তো 10 বছর যদি 3 গুণ হয় তাহলে 3 গুণ মানে কি, আমি ধরো একটা টাকা রেখেছিলাম, সেটা আমি 3 গুণ টাকা পাচ্ছি, মানে কি পাচ্ছি, ওর সাথে ইন্টারেস্টটা অ্যাড হয়ে যাচ্ছে। ইন্টারেস্টটা অ্যাড হয়ে আমরা যেটা পাচ্ছি সেটা পাচ্ছি অ্যামাউন্ট বা সুদ আসল। এই টাকাটা আমরা পাচ্ছি, কত পাচ্ছি, যত প্রিন্সিপাল ছিল তার 3 টাইমস, 3 গুণ মানে 300 টাকা পাচ্ছি। ওকে, তাহলে মাঝখানে দেখো 100 টাকাটা কত হয়েছে, 300 টাকা হয়েছে, মাঝখানে কি ঢুকে আছে, ইন্টারেস্টটা। তাহলে আমাদের যে এক্সট্রা টাকাটা আমরা পেয়েছি সেটা কি পেয়েছি না, 300 মাইনাস 100, দুটো মাইনাস করে দিলে 200 টাকা পেয়েছি, সেটা অ্যাজ এ সুদ হিসাবে টোটাল আমরা 200 টাকা পেয়েছি। ঠিক আছে, তো সেই 200 টাকাটা কত বছর ধরে সুদ পেয়েছি, 10 বছর সময় লেগেছে। ওকে, বার করতে কি বলেছে, তাহলে সুদের হার কত, আমাদের রেট অফ ইন্টারেস্টটা চাই। তাহলে রেট অফ ইন্টারেস্ট মানে তোমার 1 বছরে 100 টাকার উপর, ঠিক আছে, 1 বছরে 100 টাকার উপর তুমি কত টাকা সুদ পাচ্ছ, মানে 1 বছরের সুদটা কত। তাহলে এই যে 200 টাকাটা এটা আমরা পাচ্ছি তোমার 10 বছরে, তাহলে 1 বছরে কত সুদ, 200/10, শূন্য কেটে গেল, তাহলে হচ্ছে 20%। তাহলে 1 বছরের সুদের হার হচ্ছে, মানে সুদের হার হচ্ছে আমাদের 20%। 20% হারে আমরা সুদ পেলে 100 টাকাটা 10 বছরে 300 টাকা, 3 গুণ হবে। ওকে, দেখো পরের অঙ্কটা দিচ্ছে, হচ্ছে একটি দ্রব্য 144 টাকায় বিক্রি করলে দ্রব্যটির ক্রয় মূল্য ও শতকরা লাভের পরিমাণ সমান হয়। তার মানে কি, ধরো হচ্ছে ক্রয় মূল্য শতকরা লাভের পরিমাণ, মানে ধরো সিপিটা যত হবে প্রফিট পার্সেন্টেজটা আমার সেম হবে। ওকে, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত। ওকে, তাহলে দেখো দুটোই কিন্তু আমরা জানি না, তাহলে নর্মালি যদি আমরা করি তাহলে দেখো কস্ট প্রাইসটাকে আমরা কত ধরবো, এক্স ধরলাম। এটা যদি এক্স হয়, প্রফিট পার্সেন্টেজ আমার কত, এক্স। আমাদের সেলিং প্রাইসটা বলে দিয়েছে,
সেলিং প্রাইস ইকুয়ালস টু 144, তাহলে এটা সেলিং প্রাইস, এটা কস্ট প্রাইস, তাহলে প্রফিট কত? প্রফিট ইকুয়ালস টু 144 মাইনাস এক্স, এটা প্রফিট পেলাম। বার করতে কী বলেছে দেখো, এই আমাদের কী বলেছে দেখো, এখান থেকে আমরা প্রফিট পার্সেন্টেজটা বার করতে পারবো, তাই না? তাহলে প্রফিট পার্সেন্টেজ কী ফর্মুলা আছে? প্রফিট বাই সিপি ইন্টু 100, তাহলে প্রফিট পার্সেন্টেজ হচ্ছে তোমার X%, প্রফিট হচ্ছে তোমার 144 মাইনাস এক্স, কস্ট প্রাইস আমার কত? এক্স ইন্টু 100। এখান থেকে ক্যালকুলেশন করে দিলে এক্সের মানটা বেড়ে গেলে কিন্তু আমাদের কস্ট প্রাইসটা বেরিয়ে যাবে। ওকে, তো আমরা দেখো অঙ্কটা এইভাবে না করে যদি আমাদের এরকম টাইপের অঙ্ক দেয়, তাহলে আমরা কি করব না, এই যে 144 সেলিং প্রাইস আছে সেটাকে আমরা ভাঙবো। এটাকে কত ভাগে ভাঙা যায়? তাহলে দেখো এটা হয় 12 12 144, 16 9 144, 18 8 144, এই তিনটে ভাগে ভাঙা যায়। তো এই তিনটে ভ্যালুর মধ্যে কোন ভ্যালুটা নেবো না, যে দুটো ভ্যালুর ডিফারেন্স আমাদের কত হবে? 10 হবে, আমরা সেই ভ্যালু ধরে অঙ্কটা করব। ওকে, তাহলে দেখো 12 মাইনাস 12 করলে 10 হয় না, এটা নেবো না। 16 মাইনাস 9 করলে 10 হয় না, এটা নেবো না। 18 মাইনাস 8 করলে কিন্তু আমাদের 10 হয়। ওকে, আচ্ছা এবার দেখো তাহলে আমরা ভ্যালুটা নেবো কোনটা না, আমরা নেবো 18 আর 8। এবার অঙ্কটার মধ্যে কী হয়েছে না, তোমার প্রফিট হয়েছে। প্রফিটটা কখন হবে? যদি আমাদের কস্ট প্রাইস, সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের থেকে বড় হয়, মানে কস্ট প্রাইসটা সেলিং প্রাইসের থেকে অবশ্যই ছোট হবে, তবেই কিন্তু অঙ্কটার মধ্যে আমাদের প্রফিট হবে। ঠিক আছে, তাহলে এই যে 10 ডিফারেন্স আছে সেটা এই কম যে ভ্যালুটা আছে তার সাথে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে কত হলো? 80। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা, অপশন নম্বর বি। আচ্ছা নেক্সট অঙ্ক দেখো, এখানে দিয়েছে √248 প্লাস তার ভিতরে √52, তার ভিতরে √144। ওকে, তাহলে কী হবে? এটা দিয়েছে √248 প্লাস √52 প্লাস √144 হয়েছে। তাহলে রুটের ভিতর রুট, তার ভিতরে রুট, তাহলে আমরা কী করবো দেখো, সরলীকরণ করার ক্ষেত্রে একদম শেষের রুটটা আগে ভাঙবো। এই রুটটা আগে ভাঙলাম, তাহলে 144-এর রুট করলে কত হচ্ছে? 12। তাহলে এই 12টা রুট থেকে যখনই বেরিয়ে এলো এই কিন্তু আমার এই সেকেন্ড রুটটার আন্ডারে ঢুকে গেল, তখন আমরা কী হয়ে যাবে না, এই দুটো প্লাস করতে হবে। প্লাস করলে হচ্ছে কত? 64, 52 প্লাস 12 64। আবার দেখো এই 64টা হচ্ছে সেকেন্ড রুটটার আন্ডারে, তো 64-এর রুট করলে কত হচ্ছে? 8। এই 8টা আবার এই থার্ড যে আমার রুটটা আছে, লাস্ট রুটটা, এটার আন্ডারে ঢুকে গেল। তাহলে তখন আমরা কি করব, এটার সাথে এটা প্লাস করে দেবো। 248 প্লাস 8 কত হচ্ছে? 256, মানে √256। এটা তোমার হয় 16 × 16, 16 × 16 246, দুটোর জন্য একটা 16 বেরিয়ে আসবে, অপশন নম্বর বি। ওকে, ঠিক আছে। তো নেক্সট আবার আমরা কিছু সামনে পরের ক্লাসে আসবো, অবশ্যই তোমরা এগুলো প্র্যাকটিস করো, আরও আমি দেওয়ার চেষ্টা করব নেক্সট ক্লাসে।